কোড আমি একটু ক্লাসে আছি, পরে কথা বলেন, আমি বুঝতে পারছি না, পরে কথা বলেন।
গাণিতিক উপস্থাপনটা অনেক সময় পরীক্ষায় জানতে চাই, আর এগুলো খুব সরল প্রকৃতির, এগুলো কোনো জটিল প্রকৃতির না। অধ্যবসায়ের মাধ্যমে দু একবার চর্চা করলে এগুলো লিখতে পারা যাবে। এগুলো গ বিভাগের প্রশ্ন, পাশাপাশি এখান থেকে আবার অঙ্কও আসে, সেটাও গ বিভাগের। কেবলমাত্র বিষয়টা হচ্ছে এই যে বোঝার বিষয়টা, যেন বোঝাটা নিজের কাছে ক্লিয়ার থাকে, না হলে এর ভাষাগত তারতম্যে তুমি তার রেজাল্ট নিরূপণে সমস্যায় পড়ে যেতে পারো। এগুলো আগের অধ্যায়ের তুলনায় একটু সরল প্রকৃতির। যারা একটু দুর্বল প্রকৃতির আসো তাদের ক্ষেত্রে এই ধরনের অধ্যায়গুলো আয়ত্তের মাধ্যমে তোমার জবাবগুলো পরিচ্ছন্ন আকারে অল্প সময়ে তুমি দিয়ে আসতে পারবে। তো যাই হোক, আমরা এখন অধ্যায়ের শেষ পর্যায়ে এই সাবজেক্টের যে অধ্যায়টা নিয়ে এখন আমাদের আলোচনা, সেটা হচ্ছে এই পাওয়ার অন থাকা অবস্থায় কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করো। একটা এক্সপেরিমেন্টাল বিষয়, অর্থাৎ কাজটার উদ্দেশ্য বিধি হচ্ছে এই যে আমরা এর আগে দেখেছিলাম কেবলের ফল্টের অবস্থান। তো ফল্ট হওয়ার মূলত যে কারণ সেটা হচ্ছে কেবলের ইনসুলেশনের যে রেজিস্ট্যান্সের যে মাত্রা থাকার কথা তার থেকে যদি অনেক কমে যায়, তাহলেই আমরা ধরতে পারবো যে কেবলটা হয়তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা কবলিত হতে পারে, সম্ভাবনা বেশি। যার জন্য দুর্ঘটনাটা ঘটায় এটা কখনোই কাম্য নয়। আমাদের কাম্য হচ্ছে ব্যবস্থাপনা সচল রাখা বা সচল থাকা। সেই জন্য আমরা মাঝে মধ্যে এক্সপেরিমেন্টের মাধ্যমে এই কাজগুলোর দ্বারা অবগত হতে পারি যে কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্সের মাত্রাটা কি ঠিক আছে কি না। এই মাঝে মধ্যে এই কাজটা করার জন্য এই ধরনের একটা এক্সপেরিমেন্টের বিষয় আছে। এক্সপেরিমেন্টটা খুব সহজ, এমন কোনো জটিল বিষয় না, যার জন্য বিশেষ করে আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে এই ধরনের বিষয়বস্তুগুলো বা এই ধরনের পরীক্ষাটা আমরা মাঝে মধ্যে করে অবগত হই যে ইনসুলেশন রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা। তাহলে সেই জন্য অধ্যায় ভিত্তিক নামকরণ হচ্ছে কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজারমেন্ট করা। তো তুমি করবা কি করে এই কাজটা? যখন করবা তখন হচ্ছে যে ইলেকট্রিক সাপ্লাইকে বন্ধ রাখা যাবে না, এটাকে সচল রাখতে হবে। সচল রেখে তখন তুমি এই কাজটা করবা, যার জন্য নাম হচ্ছে পাওয়ার অন থাকা অবস্থায়। অফ থাকা অবস্থায় নাকি কেমন? পাওয়ার অন থাকা অবস্থায়, অর্থাৎ চালু অবস্থায় আমরা মাঝে মধ্যে এই ধরনের পরীক্ষার মাধ্যমে অবগত হতে পারবো যে আমার ইনসুলেশন রেজিস্ট্যান্সের মাত্রা ঠিক আছে কিনা। আমরা সাধারণত কেমন জানি যে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মাপগুলো কেমন হতে পারে? সাধারণ ধারণা কি ইনসুলেশন রেজিস্ট্যান্স কেমন হয়? অনেক। সেই অনেক বলতে কি? হ্যাঁ, যার মিনিমাম স্কেলিং হচ্ছে মেগা, যার মিনিমামটা হচ্ছে মেগা, অর্থাৎ অনেক বেশি এই মানটা। এখন কোনো কারণে যদি দেখা যায় যে আমার মেগার থেকে কমে গেছে, ফল্ট হয়নি, কিন্তু তুমি ধারণা পাবে যে কোনো সময় ফল্ট হয়ে যেতে পারে। এখন আন্ডারগ্রাউন্ড কেবলের ফল্টের হওয়াটা কখনোই কাম্য নয়, যার জন্য পূর্ব থেকে সতর্ক হওয়া এবং এই সতর্ক হওয়ার জন্য আমরা এই এক্সপেরিমেন্টগুলো করে থাকি। এখন দেখা যাক এক্সপেরিমেন্ট কিভাবে করছে। আমার যেমন হাতে দুইটা কলম, একটা লাল একটা কালো, একটা হচ্ছে লাইন আর একটা হচ্ছে নিউট্রাল। আমারও তদ্রুপ এখানকার যে ডায়াগ্রামটা আমি আঁকিয়েছি, এটা পজিটিভ লেখা মানে পজিটিভ নেই, নেগেটিভ লেখা মানে নেগেটিভ নেই। দুইটা কেবলের অবস্থা কোথায় আছে? যেহেতু আন্ডারগ্রাউন্ড কেবল মাটিতে, মাঝখানে আমি মাটির অবস্থান দেখিয়েছি। এই জায়গায় এখানেও যে স্পেসিফিকেশন, ওখানেও কথা এক। এইবার আমরা হাতে নেবো একটা ভোল্টমিটার, আর কিছুই না। সেই ভোল্টমিটার দিয়ে কি করব?
একবার পজিটিভ মেইন এবং নেগেটিভ মেইনের ভেতরে ভোল্টেজ কত সেটা মেপে দেখব, যার নাম কি হলো কথা। এইবার ওই ভোল্টমিটারটা দিয়ে একবার পজিটিভ মেইন এবং আর্থের মধ্যে ভোল্টেজ মাপবো, যার নাম হচ্ছে V1। কথা বুঝতে পারছো? আমি হাতে নিয়েছি কি একটা ভোল্টমিটার। ভোল্টমিটারের কয়টা টার্মিনাল? দুইটা। একবার পজিটিভে নিলাম, একবার নেগেটিভে নিলাম, দিয়ে একটা ভোল্টমিটার পার্ট আসলো, যার নাম কি। একবার পজিটিভে নিলাম এবং আর্থ মাটিতে নিলাম, এই যে মাঝখানটা হচ্ছে মাটি, তাহলে একটা ভোল্টমিটারের রিডিং পাবো, যার নাম দিয়েছি V1। এইবার ইনসুলেশনের রেজিস্ট্যান্স যেটা পজিটিভ নেই এবং আর্থের মধ্যে, যার রেজিস্ট্যান্সের নাম হচ্ছে R1। নেগেটিভ নেই এবং আর্থের মধ্যে, যার রেজিস্ট্যান্সের নাম হচ্ছে R2। RVটা হচ্ছে ভোল্টমিটারের নিজস্ব রেজিস্ট্যান্স। অ্যাকচুয়ালি ভোল্টমিটার আর অ্যামমিটার কেউ চেনো, জানো কিনা? ভোল্টমিটার আর অ্যামমিটার সম্বন্ধে কারো কোনো ধারণা আছে কি? অ্যামমিটারটা কেমন বা ভোল্টমিটারটা কেমন, কি ধারণা আছে? ভোল্টমিটারের রেজিস্ট্যান্স বেশি, আর কি তারটা মোটা হবে, কয়েলটা মোটা হবে ভোল্টমিটার। অ্যামিটার সিরিজে সংযোগ করা হয়, ভোল্টমিটার প্যারামিটার। এই সব একটা মিটার, এই মিটারে কি আছে? একটা পয়েন্টার আছে, পয়েন্টারের মাধ্যমে বিভিন্ন স্কেলিংয়ে সে মার্কিং করা আছে। জাস্ট একটা মিটার, এর ভেতরে তার নির্দেশনার জন্য ব্যাংকিং বক্স দিয়ে রাখা আছে। এই মিটারটার সাথে যেই আমি লাগাবো উচ্চমানের রেজিস্ট্যান্স সিরিজে, উচ্চমানের রেজিস্ট্যান্স কিভাবে সিরিজে, তখন এই মিটারটার বাজারযোগ্যর নাম হবে, ইহা হচ্ছে ভোল্টমিটার ভি। আর যখন এই মিটারটার সাথে প্যারালালে নিম্নমানের রেজিস্ট্যান্স লাগাবো, তখন এই মিটারটারই নাম হয়ে যাবে অ্যামমিটার। মিটার একই, কিন্তু ভিতরের সংযোজন, রেজিস্ট্যান্সের সংযোজনটার প্রক্রিয়ার উপর বাজারজাতকরণ নাম হচ্ছে এটা। যে মিটারটির সাথে সিরিজে বেশি মানের রেজিস্ট্যান্স লাগানো থাকবে, কনস্ট্রাকশন হচ্ছে বেশি মানের রেজিস্ট্যান্সের ফিজিক্যাল অবজারভেশন, চোখে দেখা চিকন তারের অনেক প্যাচ, এটা হচ্ছে বেশি রেজিস্ট্যান্সের তারাঙ্কিত কথা। আমরা যেটা বলতে লিখি পড়ি, বাস্তবে কি দেখব, এটা কথা পাবো চিকন তার, বেশি প্যাচ। এই দুইটা কথার ভাবার্থ হচ্ছে রেজিস্ট্যান্স বেশি। আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ না, রো এল বাই এ। এখন মনে করলাম আমি উভয় ক্ষেত্রে তামা ব্যবহার করছি, তাহলে তামা রো দুই জায়গাতেই সমান। আমি কথাটা কি বললাম? চিকন তারে অধিক প্যাচ। অধিক প্যাচ মানে অ্যাকচুয়ালি তার ভাবার্থ হচ্ছে যার দৈর্ঘ্য অনেক বেশি। প্যাচ যদি বেশি থাকে খুললে পরে কি দৈর্ঘ্য বেশি পাওয়া যাবে না? আবার চিকন তার যার প্রস্তুতের ক্ষেত্রফল কম, এ যদি কম হয় তাহলে আর বেশি হবে, আবার এর যদি বেশি হয় তাহলেও আর বেশি হবে। তাহলে এই দুইটা পরিবর্তনে এই জায়গাটাকে আমরা বলছি প্যাচ বেশি। প্যাচ কেমন? প্যাচ বেশি। আর এটা কি চিকন? চিকন হচ্ছে কি আমাদের বইয়ের ভাষা, টেকনোলজিক্যাল কি বলছে, যার এ হচ্ছে কম, তাহলে এ কম, রেজিস্ট্যান্স বেশি হয়ে যাচ্ছে। প্যাচ বেশি, তাহলে এল বেশি, তাহলে রেজিস্ট্যান্স বেশি হচ্ছে। তাহলে এক কথায় আমরা বলছি আর বেশি। আর বেশি মানে হচ্ছে চিকন তার অধিক প্যাচ। দেখবো যে টেকনোলজিক্যাল যে কোনো সাবজেক্টে এই কথা থাকা মানেই তার কনস্ট্রাকশন, যদি আমি সেটাকে খুলে দেখি তাহলে ঠিক এই ভাবধারাটা পাবো যে চিকন তার অনেক প্যাচ, রেজিস্ট্যান্স বেশি। ঠিক তার উল্টো কথা, এইটাকে যদি উল্টা নিয়ে আসি, প্যাচ বেশি না দিয়ে আমি বললাম প্যাচ কম, চিকন না দিয়ে বললাম মোটা। এইবার
রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে সেখানে কম। বুঝা গেছে? ব্যাস কম তার মানে দৈর্ঘ্য কম, তার মোটা তার মানে এরিয়া বেশি, এরিয়া যত বেশি হবে রেজিস্ট্যান্স তত কমে যাবে, এর যত কম হবে রেজিস্ট্যান্স তত কম হবে, তার মানে তখন রেজিস্ট্যান্স কম। এই রেজিস্ট্যান্স কম বা বেশি উপস্থিতির উপরে ভিত্তি করে মিটারের নামকরণ করা হয়। মিটারটার সাথে যদি ত্রিকোণ তারের অধিক ব্যাস, এক কথায় রেজিস্ট্যান্সের সাপেক্ষে যদি বলি যে রেজিস্ট্যান্স বেশি মানের রেজিস্ট্যান্সের সাথে কেমন লাগাবো সিরিজে কিন্তু, তাহলে ওই মিটারটার নামকরণ করবো বাজাবে ইহা ভোল্ট মিটার। এইবার ওই মিটারটার এই সংযোগ আমি ছিঁড়ে ফেললাম, দিয়ে করলাম কি নিম্নমানের রেজিস্ট্যান্স অর্থাৎ মোটা তার অল্প ব্যাস দিয়ে সিরিজে না দিয়ে যদি প্যারালালে দিই, তাহলে এবার ওই মিটারটার নামকরণ আমরা বাজারে ছাড়বো যার নাম মিটার। একই, শুধুমাত্র রেজিস্ট্যান্সের সমন্বয় সাধনের মাধ্যমে আমরা ওর নামকরণ করে থাকি, কোনটা মিটার আর কোনটা ভোল্ট মিটার। আরভি দ্বারা ভোল্ট মিটারের নিজস্ব রেজিস্ট্যান্স। এইবার দেখা যাক এখানকার যা পরিচয় বললাম এখানেও কিন্তু একই পরিচয়, চিত্র নম্বর 1 বা চিত্র নম্বর 2। এখন চিত্র নম্বর 1 এ কিছু ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আমি দেখিয়েছি। সেটা কি যে I1 এবং I3 এরা দুইজন এই কারেন্ট প্রবাহিত হয়ে পার হয়ে যাচ্ছে I2 তে, তাহলে নিশ্চয়ই এটা লেখা যায় I1 + I3 = I2, ওই ডায়াগ্রাম অনুযায়ী এটা লেখা যায় তো। হ্যাঁ, এটা কার কথা? এটা হচ্ছে কেসিএল, কারশফ কারেন্ট ল। এই দুই পদ দিয়ে কারেন্ট ঢুকে এক পদ দিয়ে বার হয়ে যাচ্ছে I1 + I3 = I2। এবার দেখা যাক কারেন্ট কি করে পাচ্ছি আমি। এর আড়ালে ভোল্টেজকে V1, V1/R1 মানে I1, আবার V1/RB মানে I3। এটা যদি V1 হয়, মোট ভোল্টেজ যদি E হয়, তাহলে E থেকে V1 বাদ দিলে এই ভোল্টেজটা পাওয়া যাবে। এই ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স মানে হচ্ছে আমার I2, সেই লাইনটা লেখা হবে। এরপরের 1 নম্বর পর্যন্ত আর না বোঝার কিছু নাই, একদম একটা বীজগণিতীয় কার্যক্রম সম্পূর্ণ করেছি মাত্র। 1 পর্যন্ত যদি বোঝা যায়, 2 এর ধারাবাহিকতাও 2 নম্বর সমীকরণ পর্যন্ত বোঝা যাবে তুমি যদি চিত্র 2 এ আসো। এখন আমি এই পজিশনে পরিবর্তনটা কি, ভোল্টমিটারটাকে লাগিয়েছি নেগেটিভ মেইন এবং আর্থের মধ্যে। আর এখানে কোথায় লাগানো, আরবিটা কোথায় আছে দেখো, পজিটিভ মেইন এবং আর্থের মধ্যে। আর 2 নম্বরে কি, নেগেটিভ মেইন এবং আর্থের মধ্যে। যদি হয় তাহলে এখানে যদি অ্যাকর্ডিং টু কেসিএল I1 = I2 + I3, বা আমি বলতে পারি I2 + I3 = I1, লাইনটা লেখা আছে। I2 পরিবর্তে কি লেখা যায়, V2/R2। I3 পরিবর্তে কি লেখা যায়, V2/R3। I1 এর পরিবর্তে কি লিখব, E - V2/R1। এই সমীকরণগুলোকে বীজগণিতীয় কার্যক্রম করলে 2 নম্বর পর্যন্ত আসা কোনো বিষয় না। 1 এবং 2 যদি আমি ভাগ করি তাহলে রেজাল্ট আমার দেখো, থার্ড ব্র্যাকেটের ভিতরের অংশ আর এটা একই, তাহলে এটা ক্যান্সেল হয়ে যায়, থাকে কি V1/V2। আর রাইট সাইডে E এবং E ক্যান্সেল হয়ে R1/R2 হয়ে যায়। তাহলে আমি একটা রেজাল্ট পেলাম কি, 1 এবং 2 কে ভাগ করে V1/V2 যে কথা, R1/R2 সেই কথা। এইবার রেজাল্টটাকে নিয়ে যদি আমি 2 নম্বর সমীকরণের প্রতিস্থাপন ঘটাই, সেই লক্ষ্যে 2 নম্বর সমীকরণের হ্যালো, হ্যাঁ বুঝলাম না। আমি কথা কিছু বলছি। হ্যালো, থাকে হ্যালো, সমীকরণ থেকে কি পাওয়া যাচ্ছে, 1 নম্বর সমীকরণ তো এটা ছিল, আরে সরি 2 নম্বর সমীকরণ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে।
নম্বর সমীকরণ এটা আছে না, V2টাকে এখানে নিয়ে গেলাম, R1কে এখানে নিয়ে আসলাম, এটা তো মানের কোনো পরিবর্তন হবে না। করার পরে এরাই হলো, এটা যদি এমনি সিম্পলি গুণ করি তাহলে R1 থেকে তো মান R1/R2 R1/RB =E/V2। R1/R2 পরিবর্তে কি লিখতে পারছি, ওই যে V1/V2 এটাকে লিখে না, তাহলে এই রেজাল্ট হলো। এখানেও একটা গাণিতিক কার্যক্রম করেছি, করে R1 যে রেজাল্টটা পেলাম E-V1 V2/V2 ইনটু RB। এখানে না বোঝার কিছু নাই, এটা একটা জাস্ট গাণিতিক বিশ্লেষণ মাত্র। এই R1টাই হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল বিষয়, যে পজিটিভ মেরিট ইনসুলেশন রেজিস্ট্যান্স এই কয়টা পার্ট থেকে যদি আমি রেজাল্টগুলো নিজে বসাই তাহলে আমি R1 পেয়ে যাব। R1 এর ওই রেজাল্ট থেকে আমি তখন সিদ্ধান্ত নিব যে হ্যাঁ আমার ইনসুলেশন রেজিস্ট্যান্স ঠিক আছে কি নেই। যদি না থাকে তাহলে পরে আমি তখন ধরে নেবো যে কোনো সময় কেবলে মারাত্মক একটা ফল্ট আসবে। গেল এটা যে নীতিতে প্রতিষ্ঠা করলাম, একদম সেম জিনিস। 1 নম্বর সমীকরণ দেখো, 1 নম্বর সমীকরণে যা আছে ওই ঠিক এই একই ভাবে আমি ইন্টারচেঞ্জ করে লাস্টে রেজাল্ট দিয়েছি R2 E-V1 V2 V1 RB। এই দুইটা সমীকরণের ভেতরে বৈসাদৃশ্য ব্যবস্থাপনা হচ্ছে এই, যখন R1 তখন নিচে গেছে তাকে V2, আর যখন R2 তখন নিচে এসেছে। কিন্তু এটাকে তোমরা প্র্যাকটিস সেশনে দেখো, না হলে হঠাৎ করে পরীক্ষার হলে এই ধরনের প্রশ্নই তোমার থাকবে। সেটা হচ্ছে পাওয়ার অন থাকা অবস্থায় কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করো, এটাই প্রশ্ন। অথবা বলতে পারে যে পজিটিভ মেইন এবং নেগেটিভ মেইনের ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান নির্ণয় করো, কখন পাওয়ার অন থাকা। বোঝা গেছে বিষয়টা? এটাকে তোমরা হলো, আমি একটা ক্লাসে আছি, পরে কথা বলবো। বোঝা গেছে কথাটা? এখন বিষয়টা হচ্ছে যে এর যখন গাণিতিক সমস্যার সমাধান আসে, বই যেভাবে নিষ্পত্তি করছে, এই নিষ্পত্তিকর অবস্থাগুলো আমি ভুল এটা বলবো না, কিন্তু বোঝার জন্য অনেক ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট করে যে কিভাবে কার কি মান বা কিভাবে তার বিবেচনার বিষয় আসবে। যার জন্য অঙ্কের ক্ষেত্রে গেলে এই ধরনের বিষয়বস্তুগুলোকে যদি একটা সার্কিট ডায়াগ্রামে রূপান্তর করে নিয়ে কাজ করা যায়, তাহলে তোমাদের সেই জবাবগুলো দেওয়াটা সুবিধা হবে। এছাড়া সরাসরি বইমুখী জবাব দিতে গেলে তখন তোমরা এইগুলো সমস্যায় পড়ে যেতে পারো। যার জন্য আমি এখন এর রূপান্তরিত সার্কিট ডায়াগ্রামগুলো কি হতে পারে সেটা আমি একটু দেখাচ্ছি, এবং অঙ্কের মাধ্যমে সেইগুলো সুবিধা অসুবিধাগুলো তোমাদেরকে বোঝাই দিচ্ছি। তোমরা এগুলো নিজেরা রুল প্র্যাকটিসে এইগুলো একটু চেষ্টা করবা, আশা করি তখন তোমাদের এইগুলো হয়ে যাবে। যেমন 1 নম্বর চিত্রের যদি সার্কিট ডায়াগ্রাম করি তাহলে দেখো খেয়াল করে এত নয়েজি সাউন্ড আসছে কেন?
তোমরা বসো। আমি বলছিলাম যে এই 1 নম্বর চিত্রটারই সার্কিট ডায়াগ্রাম এটা না বোঝার কিছু নয়। দেখো এই দুইটা প্যারালাল, তার সাথে সিরিজ এটা, এই দুইটা প্যারালাল তার সাথে সিরিজ এটা, দুই মাথায় সোর্স ভোল্টেজ হচ্ছে কি ই, এটা আমি এখানে ই দিয়েছি। এখন আমি কি দেবো, এই দুইটার প্যারালাল ভোল্টমিটারের রিডিং V1, এইটা আমি দিলাম V1, এই এটার আড়াআড়ি কি হবে E মাইনাস V1, কথা শেষ। এর কারেন্ট I1, ওর কারেন্ট I3, এটা I3, এটা I1, এরা দুইজন মিলে কি হলো এর কারেন্ট, যার নাম I3। এটা যে ধরনের সার্কিট ডায়াগ্রাম হলে এবার দেখো এই সার্কিট ডায়াগ্রাম কি হয়। দেখো এখানে যা কথা বলেছি ওখানে ঠিক তাই। প্রথমে দুইটা প্যারালাল, তারপরে সিরিজ, প্রথমে সিরিজ তারপরে দুইটা প্যারালাল, এটা সেকেন্ড চিত্র, এটা ফার্স্ট চিত্র। এই দুইটা চিত্রের মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করলে আশা করি তোমাদের জন্য বোঝাটা সহজ হবে। তাছাড়া বইয়ের উপস্থাপনা বা ব্যবস্থাপনা তোমরা হঠাৎ করে কিন্তু বুঝতে পারবে না। তো যাই হোক, এখন দেখো আমি একটু সমস্যার সমাধানগুলো দেখাই। যেমন এই যে 1 নম্বরে যেটা বলা আছে ভাষা একদম বড়, দেখো রেজাল্ট পাওয়া যাবে। নিম্নে দুই তার বিতরণ ব্যবস্থার চিত্র থেকে 8 ও 2টি লাইনের ইনসুলেশন রেজিস্ট্যান্স বের করো। এই যে দুইটা রেজিস্ট্যান্স বের করতে হবে, 8 এবং 2টা লাইন, এই কথাগুলো যেটা বইতে বলছে সেটা তার বিষয়টা হচ্ছে কি নির্ণয় করতে বলছে আমার 8 এবং 2টা লাইন। এটা 2টা লাইন বলতে একটা পজিটিভ একটা নেগেটিভ, এর মধ্যে যে রেজিস্ট্যান্স তার নামকরণ কি, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2। এরা কত আর এরা কত, নাকি বোঝা গেল আমার কথা? হ্যাঁ, এইবার কিছু তথ্য দেওয়া আছে দেখো। ভোল্টমিটারের রেজিস্ট্যান্স 40 কিলো ওহম। হ্যাঁ, ভোল্টমিটার মানে আমি যে ভোল্টমিটারটা নিয়ে এই পরিমাপের কাজটা করছি তার পরিস্থিতিতে বলছে ভোল্টমিটারের নিজস্ব রেজিস্ট্যান্স যার নাম হচ্ছে RV, সেটা হচ্ছে 40,000 ওহম। এটা যে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স, এটা ভোল্টমিটারের রেজিস্ট্যান্স মনে রাখবে সবসময় অনেক বেশি মান। দেখো 40 কিলো ওহম, 40,000 ওহম না হলে ভোল্টমিটার হতো না। এর আরেক পরিস্থিতি আছে যার কারেন্ট হচ্ছে খুবই কম, বাধা যদি বেশি হয় তাহলে কারেন্ট কি হবে, খুব কম হয়ে যাবে। এই জন্য ভোল্টমিটারের কারেন্ট আছে কিন্তু সেটা এতই নগণ্য বিধায় আমরা হিসাবে নিয়ে আসি। তারপর এই কয়টা তথ্য ছিল আর না। হ্যাঁ, তারপরে দেখো কি মান বলা আছে, একটা 430 ভোল্ট, এটা 430 ভোল্ট, তারপরে V1 দেওয়া আছে হচ্ছে 160 ভোল্ট, 160 ভোল্ট, V2 দেওয়া আছে 80 ভোল্ট, এটা হচ্ছে 80 ভোল্ট, RV দেওয়া আছে 40 কিলো ওহম, যেটা এই যে RV, ঠিক আছে। হ্যাঁ। আর এখন বলছে R1 এবং R2 নির্ণয় করতে, এটা না পড়ার কিচ্ছু নাই। আমরা ঠিক বক্সের ভেতরে দুইটা সমীকরণ লিখে দিলাম। R1 is equal to E minus V1 minus V2 divided by V2 into RV। দেখো সব মান দেওয়া আছে, আছে তাহলে এখানে বসালে R1 পেয়ে যাবে, অনুরূপভাবে তুমি R2 পাবে। ওই সময় মাইনাস V1 মানে V2 বাই V1
কিন্তু আরবি করলে পরে তুমি আটটু পেয়ে যাবে। তাহলে এই অঙ্কটা কোনো জটিল আকার ধারণ করলো না। পরের অঙ্কটা দেখো, 40,000 কিলো। পরের অঙ্কটা এইটা বোঝা যাচ্ছে, এটা জাস্ট সমীকরণের প্রতিস্থাপন ঘটালেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ 40,000 ওহম সম্পূর্ণ একটি ভোল্টমিটারের বাস, এটা হচ্ছে যে ভোল্টমিটারটা আমি নিচ্ছি, সেই ভোল্টমিটারের নিজস্ব রেজিস্ট্যান্স, যেটা কিছুক্ষণ আগেও আমরা দেখলাম, আরবি যার নাম হচ্ছে আরবি, কত 40,000 40,000 ওহম। সাহায্যে একটি ক্যাবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপা হলো। পজিটিভ ও আর্থের মধ্যে 400 ভোল্ট এবং নেগেটিভ ও আর্থের মধ্যে 10 ভোল্ট পাওয়া গেল। আর্থের মধ্যে আসছে, পজিটিভ এবং আর্থের মধ্যে মাপলাম, তখন পেলাম আমি 400 ভোল্ট। 400 ভোল্ট। হ্যাঁ, আর নেগেটিভ এবং আর্থের মধ্যে পেয়েছি 10 ভোল্ট। নেগেটিভ এবং আর্থের মধ্যে পেয়েছি আমি 10 ভোল্ট। যদি নেগেটিভ ও আর্থের মধ্যে সংযোগ থাকে তাহলে ক্যাবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স কত হবে? ওই জায়গাটায় নেগেটিভের পরে একটা কমা দাও, নেগেটিভের পরে একটা কমা দিয়ে পুরো লাইনটাকে একটা আন্ডারলাইনের ভেতরে রাখো। নেগেটিভের পরে একটা কমা দাও, দিয়ে পুরো লাইনটাকে একটা আন্ডারলাইনের ভেতরে রাখো। হয়েছে? এইবার বিষয়বস্তুটা কি এবং কেন এই কাজটা আমি করলাম সেটার একটু ব্যাখ্যা দিই। সবাই খেয়াল করো, দুইটা টার্মিনালের ভেতরে ভোল্টেজ মাপছি 430 ভোল্ট। ভোল্টমিটারটা দিয়ে যখন আমি পজিটিভ এবং আর্থের মধ্যে ভোল্টেজ প্রয়োগ করেছি তখন 400 ভোল্ট, নেগেটিভ এবং আর্থের মধ্যে ভোল্টেজ মেপেছি 10 ভোল্ট। কন্ডিশনেবল লাগিয়ে দিচ্ছে, যদি নেগেটিভটা নেগেটিভ আর্থের সাথে সংযুক্ত হয়ে যায় তখন এই আর্টুর ভ্যালুটা 0 হয়ে যাবে। মানে কথাটা বলতে পারছে না। আমরা যেমন বেল্টেড কেবলের পিন কোড, বেল্টেড কেবলের ক্যাপাসিটেন্সের কথা বলেছিলাম, সেখানে তিনটা শর্তের সাপেক্ষে কথাগুলো বলা ছিল। এই যে তিনটা কোড যখন বলেছিলাম যে তিনটা কোডের যে কোনো একটা কোড যদি শীটের সাথে থাকে, এই কোডটা যদি শীটের সাথে থাকে তখন এর ক্যাপাসিটেন্স আর থাকে না। এর ক্যাপাসিটেন্স কত? 0। যদি নেগেটিভটা আর্থের সাথে সংযুক্ত হয়ে যায় তাহলে আর্থ কিন্তু 0 হয়ে যাবে। ওই শর্ত সাপেক্ষে কিন্তু কথা বলছে, মানে কন্ডিশন বলছে যে তুমি তো মেজারমেন্ট করেছো কিন্তু নেগেটিভটা কি আর্থের সাথে সংযুক্ত যদি হয়ে যায় তাহলে এই ভ্যালুটা 0 হয়ে যাবে। এরই তো সার্কিট ডায়াগ্রাম এটা। এটা যদি 0 হয়ে যায় তখন চিত্রটা সিরিজ এই গাড়ি পাবে কিনা এটা মানে বুঝতে পারছি না। আমার এটা হচ্ছে কন্ডিশনের আলোকে চিত্রের পরিবর্তন। বলছে নেগেটিভ কোথায়? আর্থের সাথে। নেগেটিভটা কোথায়? আর্থের সাথে। যদি হয় তাহলে আর্থ তো থাকবে না, যদি না থাকে তাহলে এই চিত্রটা যদি আর্থ না থাকে তাহলে কি হবে? এটা সিরিজ হয়ে যাচ্ছে না। এটা R1, এটা R2। এই নেগেটিভটা যখন আর্থের ভিতরে সংযুক্ত হলো আমরা একটা ভোল্টেজ পেয়েছিলাম, সেই ভোল্টেজটা কত? 10 ভোল্ট। আরভির একটা রেজিস্ট্যান্স পেয়েছিলাম 40,000 ওহম। এইবার দেখো এই জায়গাটা কারেন্ট আমি পেয়ে যাব I, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। ভোল্টেজ কত? 10, রেজিস্ট্যান্স কত? 40,000। তাহলে এবার দেখো কত হয়? 2.5 into 10 to the power কত দেওয়া হয় জানো? 10 to the power 2.5 into 10 to the power -4। এটাকে এই জায়গাটা একটু মারাত্মক বোঝার বিষয়। আমি কি বলছি? নেগেটিভটা আর্থের সাথে সংযুক্ত, আচ্ছা মানে আর্থ তো আমার থাকবে না, আর্থ 0 থাকছে কি? RV। আরভি।
এইটারই তো সার্কিট ডায়াগ্রাম এটা। R2 যদি না থাকে তাহলে এই অংশটা বাদ, যদি বাদ হয়ে যায় তাহলে এইটার এটা সিরিজ হয়ে যাচ্ছে। বুঝা গেল? এখন এর পরিচয় কি পেয়েছি আমি? এখানে ভোল্টেজ পেয়েছিলাম 10 ভোল্ট, ভোল্টমিটারের নিজস্ব রেজিস্ট্যান্স 40,000 ওহম। তাহলে এই ভোল্টমিটারের কারেন্ট কত? 2.5 × 10⁻⁴ অ্যাম্পিয়ার, যেটাকে মিলি ভাষায় বললে 0.025 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার কি মাপা যায় বা বলা যায় বা দেখাতে পারবো? এটা সম্ভব না। এই জন্য ভোল্টমিটারের কারেন্টটা হচ্ছে অতীব নগণ্য বা খুব কম। এটা কি বোঝা গেল? এইবার এই কারেন্ট, এখানকার কারেন্ট যে কথা, এটাই তো সার্কিটের মোট কারেন্ট বলা যায় কিনা? এইটাই তো সার্কিটের মোট কারেন্ট। এই কারেন্টটা মানে কি? সিরিজে কারেন্ট সবসময় এটাই মোট কারেন্ট। তো মোট কারেন্ট মানে কি হয়? ভোল্টেজ ডিভাইডেড বাই মোট রেজিস্ট্যান্স। I is equal to E by RT. E by RT কি? R1 plus RV। R1 আর RV যোগ করলে তো RT হবে। আর E কত আমার? ওই যে 430 ভোল্ট। 430 ভোল্ট না? তাহলে এখন আমার আসবে কি? 430। R1 হচ্ছে জানি না নাকি? R1 এর তো বার করতে হবে। আর RV কত? 40,000 ওহম। এইবার দেখে কারেন্টটার পরিবর্তে হয়েছে 2.5 × 10⁻⁴। এখন একটুখানি যদি আমরা কার্যক্রম করি তাহলে R1 প্লাস 40,000 430 2.5 × 10⁻⁴। এখান থেকে একটু দেখো রেজাল্ট আসবে। ওটা আছে 0.0172। এটা ভাগ করলে 0.0172 হয়। পরে আসছে ও না 172 যে সাইডটা শুনি। এবার ওখান থেকে 40,000 বাদ দিতাম। দেখো কি দাঁড়া? 168 সাইডটা শুনি। 1 2 3 4 5 6 আমরা বলা যায় 1.68 মেগা। তোমরা কিন্তু এখনো ভালো বুঝতে পারোনি। আন্দাজে গুলি মেরো না, কথাটার ভেতরে মারাত্মক মারপ্যাচ আছে। আমি আবারও বলছি, ভোল্টমিটার দিয়ে প্রথমে কাজ করেছি, এটা মাপছি, ভোল্টমিটারের রেজিস্ট্যান্স আমি এই। দ্বিতীয় বর্ণকে আমি ভোল্টমিটারের পাঠ পেয়েছি 10, মাপা শেষ। এবার একটা শর্ত লাগিয়ে দিল, যদি ভোল্টমিটারটা নেগেটিভ এবং নেগেটিভ আর্থের সাথে সংযুক্ত হয়, এই কথাটার মানে এই যে R2 0 এটা বুঝতে হবে। আর কিছু না, নেগেটিভটা কোথায়? আর্থের সাথে, তাহলে R2 আমার থাকবে না। তাহলে এটা বোঝার সহায়তায় আমি একটা সার্কিট করেছিলাম। সেই সার্কিটে যদি R2 না থাকে তাহলে পথ হয়ে যাচ্ছে কি? এইটা সিরিজ হয়ে আসছে না, সেটারই পথ হচ্ছে এটা। এখন আমি এই ভোল্টমিটারের ভোল্টেজ 10 ভোল্ট, তাকে যদি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে দেয় কারেন্ট পাবো। উভয় হচ্ছে সার্কিটের মোট কারেন্ট। মোট কারেন্ট মানে কি? মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স। মোট রেজিস্ট্যান্স থেকে এই দুইটা সিরিজ R1 প্লাস RV, ভ্যালুগুলো বসায় লাস্টে পেয়ে গেলাম R1 এর। R2 কত? R2 কত? 0। কখন 0 বলবা? ওই শর্ত সাপেক্ষে 0, না হলে তো 0 হবে না। কথাটা বোঝা গেছে? যার জন্য খেয়াল, যদি আমার এই কথাটা নেগেটিভটা তুলে দিয়ে বলতো যে পজিটিভটা আপনার সাথে সংযুক্ত, তাহলে হচ্ছে তাহলে R1টা 0 হয়ে যাচ্ছে। তখন থাকতো কি? RV এবং RT। তখন তো প্যারালাল না, তখন এই যে এই লাইনটা হবে না শুধু, তখন এই যে আবার সিরিজ এখান থেকে কারেন্ট পার হবে। যেটা সাপেক্ষে বলবো সেই চিত্র বিবেচনা করবে। বোঝা গেল এটা? হ্যাঁ, তো এই কথাগুলো
চিত্রের সাপেক্ষে অঙ্কগুলোর সমাধান দিতে পারে তোমাদের সুবিধা হবে। এবার আরেকটা অঙ্ক দেখো, পরেই আছে মনে হয়। না আরেকটা আছে। দুটি সিঙ্গেল কোর ক্যাবলের সরবরাহ। এটা দেখাতে হবে, এটা না দেখালে তোমরা পারবা না। 3 নম্বর। এগুলো সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে ফেলবে, না হলে কিন্তু সমস্যায় পড়বা। আমি বারবার বলছি, দুদিন পরে যে কিছু মনে হবে একদম বুঝবন, অঙ্ক সহজ কিন্তু তুমি পরীক্ষায় করে আসতে পারছো না। হ্যাঁ, বলো। দুইটি সিঙ্গেল কোর ক্যাবলের সরবরাহ ভোল্টেজ 240 ভোল্ট এবং সরবরাহ ভোল্টেজ বলতে কি বোঝায়? ই ই, হ্যাঁ, এটার মান হচ্ছে 240 ভোল্ট 240 ভোল্ট। এবং তাদের 8 পর্যন্ত ইনসুলেশন রেজিস্ট্যান্স যথাক্রমে 4 এবং 6 মেগা ওহম। এই দেখো, এইবার উল্টো ভাবে যাচ্ছে কিন্তু। এখন R1 এবং R2 এর মানটাই যে আছে, একটা হচ্ছে 4 4 into 10 to the power 6 ওহম, 6 into 10 to the power 6 ওহম, মানে মেগা ছিল, আমি ওহমিক ভ্যালুতে দিলাম, হিসাব নিকাশ করা সুবিধা হবে। আর তারপর কেবল দুটিতে ভোল্টমিটার সংযোগ করলে 240 ভোল্ট পার দেয়। ওই কেবল দুইটাতে একই কথা, সাপ্লাই ভোল্টেজ আর কেবল দুইটাতে ভোল্টমিটার সংযোগ করলে কথা একই। কেবল দুইটাতে ভোল্টমিটার আর সাপ্লাই ভোল্টেজ দুইটার ভেতর কোনো পার্থক্য আছে নাকি? না। একই, হ্যাঁ। যদি ভোল্টমিটারের রেজিস্ট্যান্স 50,000 ওহম হয়, বাস, এই 40,000 জায়গায় এখন আছে কত? 50,000, 50,000 ওহম। তবে প্রতিটি কেবল থেকে আর্থের মধ্যে ভোল্টেজ নির্ণয় করে। এখন কি চাচ্ছে সে? এই V1 এর মাত্রা কত এবং এখানে এই V2 এর মাত্রা কত, এই দুইটা চাচ্ছে। এই চাওয়া প্রশ্নের জবাবটা দেখো আমরা সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে দিব। এখানকার এরই তো সার্কিট, এটা এই সার্কিটের আমরা একটু আবার সার্কিট আঁকাচ্ছি, সার্কিট ডায়াগ্রামটা। এটা হচ্ছে আমাদের R2, এটা RB, এটা R1, এই জায়গাটা কিন্তু আমাদের V1, এইটা আগে নির্ণয় করতে হবে। বোঝা গেল? তাহলে দেখো এই মতো অবস্থায় পরের সার্কিটটা নিশ্চয়ই এই হয়। দেখা হয় কিনা? ওই দুইটা প্যারালালকে একটা করলাম। এইবার আমি যদি মোট রেজিস্ট্যান্স নির্ণয় করি, RT is equal to R1 RB divided by R1 plus RB plus R2। এখানে আলাদা আলাদা মান বসাবো। R1 কত? 4 into 10 to the power 6 into 50,000 4 into 10 to the power 6 plus 50,000 6 into 10 to the power 6। এইটুকু কাজ করে যেটা হয় সেটা রেজাল্ট। এটা কাজে লাগবে, এই জন্য একবারে যোগ করবো না, ক্যালকুলেটরে লেফট সাইডের কাজ করে যা হয় সেটা বসাইতে হবে। 6049 6049 382.71। 71 plus 6 into 10 to the না power না 6। ওটা রেজাল্ট সম্পূর্ণ মিলে একবার সম্পূর্ণ করতে বলে নিতে করেছি, প্যারালাল করে নিই, তারপর যোগ করে দিয়েছি। আলাদা আলাদা তাহলে আমি বললাম যে এইটাকে আলাদা রাখতে হবে। আলাদা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে।
একের পরে 5টা শূন্য। আরে তোমার রেজাল্ট হচ্ছে না, রাত বাদ দাও। সারাদিন ইয়ে করে আর কাজের সময় পারে না। Huh? 49382.716. এবারে এই দুইটা যোগ করো। Six zero four nine three eight two 60493 eight দশমিক 716. হ্যাঁ, কিন্তু ওটা আলাদা আলাদা চাইছে। আচ্ছা, কেন এটা বলছিলাম একটু খেয়াল করি আমরা। এই যে এই রেজাল্টটা আমার লাগবে, এই রেজাল্টটা আমি একবারে করলে হবে না, এটা আমার কাজে লাগবে। দেখো কিভাবে কাজে লাগে। এইবার কারেন্ট কি করবো কি ই বাই আর টি ই কত পেয়েছিলাম আমরা 240। এইবার রেজিস্ট্যান্স কত 604982 দেখো না রেজাল্ট আসবে 3.96 into 10 to the power minus 5 10⁻⁻5 এত কি অ্যাম্পিয়ার। ampere. এটা কারেন্ট পেলাম, তাহলে এবার কি আমি V1 পাবো না? জি স্যার। অতএব V1 is equal to I into এই যে এই রেজাল্টটা লিখবা বা তুমি দেখাতেও পারো R1 আর V বাই R1 প্লাস R2। I হচ্ছে আমার 3.96 10⁻⁻5। এই রেজাল্টটা তুমি পেয়েছিলে 49382.71। এই দুটা গুণ করো 3.96 into 10⁻⁻5 into 49382.71। 1.955 955 1.55 হলো এত ভোল্ট। এবার দেখো তোমার V1 মিলেছে কিনা বয়স বুঝছে? জি স্যার 1.96 তো এটা সার্কিট দিয়ে কি জন্য করলাম? এই সার্কিটটা আসলে তো কঠিন না। এরপরে এটা এরপরে ভ্যালুগুলো বসাই। আমি বললাম কি যে এই রেজাল্টটাকে রাখতে হবে, কারণ এই রেজাল্টটা পরে তোমার লাগছে না V1 নির্ণয়ের জন্য। এটার পরে আমি কারেন্ট বার করে নিলাম। কারেন্টের সাথে যদি এই রেজিস্ট্যান্স গুণ করি তাহলে এই ভোল্টেজ পেয়ে যাবো আমি। জি স্যার। বুঝা গেছে? সেটা পাওয়ার জন্যই আমার এই বিশ্লেষণ। এইবার এখনো তো আরেকটা আছে V2 দুই ভাবে করা যেতে পারে। হয় এই সার্কিট দিয়ে করতে হবে ঠিক আগের মতো। হ্যাঁ বাবু, না 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 আমি ক্লাসে আছি, পরে কথা বলবো। এটা যেভাবে করলাম, আমি যদি V2 নির্ণয় করতে চাই তখন এই সার্কিটটা ব্যবহার করি। এটার সাথে এই দুইটা প্যারালাল। তার মানে প্রথমে এখানে যেমন R2 পরে আছে, এখানে তাহলে কি হবে? প্রথমে R1, তারপরেরটা হবে R2 RV ডিভাইডেড বাই R2 প্লাস R1, তাহলে ওটা হবে। এছাড়া একটা সংক্ষেপ চালাকে আমি বলছি, সেটা খেয়াল করো। আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম V1 বাই V2 ইজ ইকুয়াল টু R1 বাই R2।
একটা সমীকরণ পেয়েছিলাম। এইবার এখানে দেখো V2 যদি আমি নিয়ে যাই তাহলে কি হবে? V2 is equal to V1 into R2 by R1। তাহলে তো V2 হবে না। এখন V1 এর মান ধরো তুমি কত? 1.955 R2 হচ্ছে 6 into 10 to the power 6 divided by 4 into 10 to the power 6। এটা কেটে গেল। এখন এই দুটো গুণ করে 4 দিয়ে ভাগ করে দাও। 1.955 into 6 divided by 4 2.93 জানাতে এটা কিন্তু সংক্ষেপ রূপ। এটাই কিন্তু খুব ভালো স্বচ্ছ ধারণা আসলো না। স্বচ্ছ ধারণা আসবে যদি আমি এই সার্কিটের পরিবর্তে এই সার্কিটটা ব্যবহার করে আবারও কিছু নির্ণয় করি, তাই তখন বোঝা যাবে যে আমার ওই জায়গাটায় এইভাবে আসবে। এখন অনেক সময় ছেলেরা পরীক্ষায় সময়ের সাপেক্ষে এইগুলো এড়াই চলার চেষ্টা করে, যার জন্য এই সংক্ষেপ রূপটা দ্বারাও আমার ভিতুর মান নির্ণয় করা সম্ভব। সার্কিট অনুযায়ী না করলেও হয়, এই জন্য আমি সংক্ষেপটা দেখাবো। এইবার তার পার একটা অঙ্ক আছে। দেখো 5 নম্বর। 5 নম্বর এইগুলো কি বোঝা গেছে? এগুলো চর্চাতে প্রাধান্য দিয়ে এগুলো একটু প্র্যাকটিস করলেই কিন্তু অঙ্কগুলো পারা যাবে। আর একটু চেষ্টা করবা সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে অঙ্কগুলোকে নিষ্পত্তি করা, তাহলে এটা তোমার বোঝার সুবিধা হবে। কিন্তু হ্যাঁ, এবার দেখো 5 নম্বর পড়ো। একটি সঠিক 2 তার পদ্ধতি ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য প্রতি মেইন থেকে আর্থিং এর মধ্যে সিরিজ উচ্চমানের রেজিস্ট্যান্স সম্মিলিত মিলি অ্যামিটার সংযোগ করা হয়। যদি লিকেজ কারেন্ট I1 ইকুয়াল 1 মিলি অ্যাম্পিয়ার এবং লিকেজ কারেন্ট I2 0.5 মিলি অ্যাম্পিয়ার। পড়েছো ওই পড়ার সাপেক্ষে জবাবটা হচ্ছে ঠিক। এই ক্লাসের পুরাপ্রথমে আমি একটা কথা বলেছিলাম যে ভোল্টমিটারের অপর একটা নাম বলা যেতে পারে অতীব ক্ষুদ্র কারেন্ট পরিমাপক যন্ত্র, এর অপর নাম। অতীব ক্ষুদ্র এই কথাটা বলতে এমন কিছু মান যে মানগুলোকে প্রদর্শন করা সম্ভব না। মিলি অ্যাম্পিয়ারের কোনো রিডিং এটাকে তোমাকে চোখে আমি দেখাতে পারবো না। মিলি অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার 0.5 0.3 তাই দেখবা যে নির্দেশক কাটা তুমি ঠিক মতো বুঝতেই পারছো না। আর মিলি মানে তার 1000 ভাগের ওপর, এটা কখনোই দৃশ্যমান করা সম্ভব নয়।
যার জন্য ভাষাগত তারতম্যে যদি আমি বলি অতীব ক্ষুদ্র, তার মানে এমনই একটা কারেন্ট যে কারেন্টটাকে দৃশ্যমান করা সম্ভব নয়, অথচ সে কারেন্টটা কিন্তু আছে, জিরো কিন্তু না, ওর কিন্তু জিরো কারেন্ট না, খুব নিম্নমানের একটা কারেন্ট। এই যে টপিকসটা এটা বলছে যে চালাকি করে যে ভোল্টমিটার এর আগে আমি লাগিয়েছিলাম, আর ভোল্টমিটার না লাগিয়ে কথাটাকে চেঞ্জ করে বলল যে আমি এমন একটা অ্যামমিটার লাগালাম যার দেখো একটা মান আছে 0. একটা আছে 1 মিলি অ্যাম্পিয়ার, একটা আছে 0.5। 1 মিলি অ্যাম্পিয়ার। এটা যে কথা 1 × 10⁻³ অ্যাম্পিয়ার, একে আমি দেখাতে পারবো কখনো? যেহেতু এই কারেন্টটা মাপতে, এবার দেখো ওর একটা রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, রেজিস্ট্যান্স, সিরিজ রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 20,000 ওহম। 20,000। এই যে সেই সিরিজ রেজিস্ট্যান্স, এইটাই এক কথায় বললে এই দুইটা মিলে আমি এটাকে ভোল্টমিটার বানিয়ে ফেলব। মানে কথা বুঝছে না? এই জিনিসটাই তো ভোল্টমিটার। তাহলে ভোল্টেজ কি হবে? এইটার এটা গুণ করলে ভোল্ট পাওয়া যাবে না? কারেন্টটা এটা মনে হয় বুঝতে পারছেন। এটা কারেন্ট আর রেজিস্ট্যান্স কত? 20,000। তাহলে কারেন্ট আর রেজিস্ট্যান্স গুণ করলে ভোল্টেজ হয় না? তাহলে এখানে ভোল্টেজ কত হচ্ছে? 1000 কেটে দাও, তাহলে 20 ভোল্ট। আপনারা বুঝতে পারলেন? এই জিনিসটাকে তুলে ফেলে আমি যদি 20 ভোল্ট, যে ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স 20,000 ওহম কোথায়, তারপরে তার কারেন্ট কত? কারেন্ট হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে V1 যে আমি পেলাম, এইটা বুঝতে পেরেছো আগে দেখো যে V1 কি করে হলো? এই কারেন্ট আর রেজিস্ট্যান্স গুণ করলাম, V1 পেয়ে গেলাম। ঠিক আরেকবার করেছি কি সেকেন্ড টার্মে, এখানে সে পেয়েছে 0.5 × 10⁻³ অ্যাম্পিয়ার। রেজিস্ট্যান্স তো ওইটা 20,000, ওই তো মিটারের রেজিস্ট্যান্স। এখন এই দুইটা গুণ করো, দেখো কত আসে? 10 ভোল্ট করে। V2 কত হবে? এই 300 কেটে গেল 10। আমরা বুঝতেই পারছেন এখানকার ভোল্টেজ 10 হওয়া যে কথা, এই ভোল্টেজ 10 হওয়া একই কথা, যেহেতু দুইটা প্যারালাল। তাহলে এখানে আমি কত পেলাম? 10 ভোল্ট। তাহলে সেটা কি V2 এর মান। এখানে কত পেলাম? 20 ভোল্ট। সেটা কত? 20 ভোল্ট। কি করে হলো? ওই কারেন্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে হবে। তাহলে রেজিস্ট্যান্স কত? 20,000। কারেন্ট কত? 1 মিলি। কেন এত কম কারেন্ট যাচ্ছে? এই যে সিরিজে যে 20,000 ওহমের রেজিস্ট্যান্স যাচ্ছে, না কারেন্ট যেতে পারছে। বুঝা গেল কথা? তাহলে এখন V1 আর V2 জানা হয়ে গেল। এইবার তোমার কি দেয়া আছে দেখো, সাপ্লাই ভোল্টেজ একটা বলা আছে মনে হয়। জি 500 ভোল্ট। 500 ভোল্ট। তাহলে সাপ্লাই ভোল্টেজ 500 ভোল্ট। এবার চাচ্ছে কি সে? R1 আর R2। এইবার আমাদের কি আর কোনো সমস্যা হবে? ওই যে R1 = E - V1 - V2 divided by V2 into R2। এখন দেখো সব রেজাল্ট গুলো দাও। R2 কত? 20,000। E কত? 500। V1 কত? 20। V2 কত? 10। তাহলে R1 জানা হয়ে গেল। কি বোঝা যায়? R2 কি হবে? E - V1 - V2 divided by V1। আমার সব মানগুলো জানা আছে। এখানে শিক্ষণীয় বিষয়টা হলো অ্যামমিটার থেকে ভোল্টমিটারে রূপান্তর করতে তুমি পারো কিনা। ওই পারাটাই এক্সামিনার জাস্টিফিকেশন করে স্যার কিছু, যে হ্যাঁ যে অ্যামমিটারটা দেওয়া আছে মিলি রেঞ্জের, দ্যাট মিনস এটাই হচ্ছে আমার ভোল্টমিটার। কিন্তু ভোল্টেজ কত? সরাসরি যদি আগে কারেন্ট আর রেজিস্ট্যান্স গুণ করে দেবো। বোঝা গেছে কথা? আর যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে এই কয়েকটা উৎপাদ্য বিষয়গুলো যদি তোমরা মনোযোগী হয়ে প্র্যাকটিস সেশনে রাখো, তাহলে অন্যান্য অঙ্কগুলো তোমরা করতে পারবে এবং আশা করি যে এইভাবে তোমার অধ্যাবসায়ের মাধ্যমে আয়ত্ত করবা, এগুলো যদি তোমাদের হয়ে যাবে। আচ্ছা,
এই আজকে থাকলো। আর যদি কোনো সমস্যা থাকে